সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বরাবরের মতো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে মূলত তোমাদের পোল্ট্রির। আমরা গত ক্লাসে পড়েছিলাম অনুধাবন সম্পর্কে। তো অনুধাবনের আরো বেশ কয়েকটি প্রশ্ন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো চলে যাচ্ছি আমরা আমাদের আলোচনায়, এবং যাবার আগে যে বিষয়টি সবসময় বলে থাকি, অবশ্যই ভিডিওগুলো প্রয়োজনে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে আশা করছি। তো চলো চলে যাচ্ছি আমরা আমাদের আলোচনায়। তো গত ক্লাসে আমরা কয়েকটি কোশ্চেন সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে আবার আরো কয়েকটি কোশ্চেন সম্পর্কে আলোচনা করছি। দেখো, তো এখানে দেখো যে পোল্ট্রি পালনের মধ্যে আমরা পড়ে আসছিলাম তোমার হচ্ছে কি হাঁস, মুরগি, তারপর হচ্ছে কবুতর, কোয়েল, রাজহাঁস। তো এখানে আমরা হচ্ছে দেখে নিই যে কোন কোশ্চেন গুলো আমাদের বোর্ডে বেশিরভাগ আসছে। দেখো যে কবুতর পালন লাভজনক কেন? কবুতর পালন লাভজনক কেন? দেখো যে বসত বাড়িতে আমরা যেখানে যে বাসাতে করি, সেই বাসায় খুব অল্প শ্রমে, অল্প ব্যয়ে, অবসর সময়ে কবুতর পালন করে পরিবারের আমিষ জাতীয় খাদ্যের চাহিদা পূরণ করা যায়। তাহলে এখানে আমরা দেখছি যে আমাদের শ্রমটা অল্প লাগছে, অল্প ব্যয়, মূলধনটা অল্প লাগছে, এবং আমরা যদি কেউ চাকরি করি বা অন্য সংসারে কাজ করি, তার অবসর একটা সময়, অবসর সময় আমরা কবুতর পালন করতে পারি। এবং এইটা কি যে পালন করা অর্থনৈতিক লাভ ছাড়াও এটা আমাদের পরিবারের আমিষ জাতীয় খাদ্যের চাহিদা কিন্তু পূরণ করা হয়। কারণ আমরা এটা জানি যে রোগী বা তোমার হচ্ছে অসুস্থ মানুষকে কিন্তু এই কবুতরের বাচ্চা খাওয়ার জন্য ডাক্তাররা কি উপদেশ দেয়। তো এক জোড়া কবুতর তোমার হচ্ছে কি 12 মাসে, হ্যাঁ, মানে 1 বছরে 9 থেকে 10 জোড়া বাচ্চা দেয়। তার মানে দেখো যে 1 বছরে 12 মাসে সে 9 থেকে 10 জোড়া, মানে প্রায় 20টার মতো বাচ্চা দিচ্ছে। এবং বাচ্চা কবুতরের মাংস আমরা জানি কি খুবই সুস্বাদু এবং বলকারক, অর্থাৎ শরীরে শক্তি যোগায়। তো এর জন্য বাজারে কি হয়, এই কবুতরের বাচ্চা কিন্তু যথেষ্ট চাহিদা রয়েছে। তো তা এই কবুতরের খাদ্য খরচ এবং যে মানে যে আবাসনটা, অর্থাৎ যেখানে আমরা রাখবো, হ্যাঁ, আমরা সেইটা কিন্তু তৈরি করতে খুবই কম খরচ লাগে। এই জন্য দেখা যায় যে স্বল্প পুঁজি এবং খুব অল্প শ্রমে সহজে আমরা অর্থনৈতিক ভাবে এটাকে পালন করে লাভবান হতে পারি। সেজন্যই কবুতর পালনটা হচ্ছে লাভজনক। এখানে খুব অল্প করে আছে, এবং আমরা পিছনে যে ক্লাসগুলো করে আসছি সেখানে কিন্তু অনেক সুন্দরভাবে পয়েন্ট আকারে দেওয়া আছে। তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবে। তাহলে আর হচ্ছে কি সাথে তো বই আছেই। এরপরে দেখো, হাঁস মুরগি পালনে সুষম খাদ্য কেন প্রয়োজন? তো আমরা জানি সুষম খাদ্য মানে সেখানে 6টি উপাদান কি থাকবে, অবশ্যই কি বিদ্যমান থাকবে। তো যে খাদ্যে শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, ভিটামিন, পানি, এই 6টি খাদ্য উপাদান প্রয়োজনীয় পরিমাণে ও আনুপাতিক হারে বিদ্যমান থাকে তাকে সুষম খাদ্য বলে। মুরগির স্বাস্থ্য রক্ষা, বৃদ্ধি এবং ডিম ও মাংস উৎপাদনের জন্য অবশ্যই কি করতে হবে, অবশ্যই পরিমিত পরিমাণে সুষম খাদ্য সরবরাহ করতে হবে। তাহলে এতে কি হবে, এই সুষম খাদ্য যদি আমরা সরবরাহ করি, তাহলে ডিম এবং মাংসের যে গুণগত মানটা আছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তো হাঁস মুরগি বেঁচে থাকার হার কি হবে, বৃদ্ধি পাবে। তাদের রোগটা মানে রোগ অটোমেটিক ভাবে কি কমে আসবে। তো ব্রয়লার যে খামার আছে সেই খামারগুলোতে যদি অল্প সময়ের মধ্যে মানে কি হয় যে তোমার এই বড় আকারের সুস্থ সবল মুরগি পাওয়া যাবে, এবং এই লেয়ার খামারের ডিমের আকারটা বড় হবে। তাহলে আমরা যদি সুষম খাবার খাওয়াতে পারি, ব্রয়লার বা মাংস উৎপাদনকারী যে জাতের মুরগিগুলো আছে সেগুলো কি হবে, সেগুলো খুব বৃদ্ধি অল্প সময় মাংস উৎপাদন করতে পারবে। আর তোমার যে লেয়ার গুলো আছে সেগুলো, যে ডিম গুলো আছে সেই ডিম উৎপাদন ক্ষমতা বাড়বে, এবং সাথে হচ্ছে ডিমের আকারটাও কিন্তু বড় হবে। তাহলে আমরা সেই বিষয়গুলো খেয়াল রাখবো। এরপর হচ্ছে পিজন মিল বলতে কি? তো পিজন মিলতে দেখো বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় আসছে। পিজন মিলতে হচ্ছে বাচ্চা কবুতরের বয়স তোমার মনে করো 28 দিন না হওয়া পর্যন্ত, তখন এই বাচ্চাগুলো নিজেরা ঠোঁট দিয়ে কিছুই খেতে পারে না। তো এই বাচ্চা জন্মাবার সাথে সাথে স্ত্রী এবং পুরুষ কবুতরের খাদ্য তলিতে কি হয়, ক্ষীরের মতো এক প্রকার দুধ উৎপন্ন হয়। কি হয়, ক্ষীরের মতো এক প্রকার দুধ উৎপন্ন হয়। এই দুধটাই হচ্ছে তোমার পিজন মিল্ক নামে পরিচিত। তাহলে স্ত্রী এবং পুরুষ কবুতর ভিন্ন ভিন্ন সময়ে তাদের বাচ্চাদেরকে কি করে, ঠোঁটে ঠোঁট মিলিয়ে অতি আদরের সঙ্গে উক্ত দুধ বা পিজন মিল্ক কিন্তু খাওয়ায়। তো দেখো যে মহান আল্লাহ তাআলা, হ্যাঁ, যে সমস্ত এরকম মাখলুক বা এরকম সৃষ্টির জীবকে
যে কত সুন্দরভাবে সবকিছু ব্যবস্থা করে রেখেছে। তো এরপরে আমরা দেখি যে দেখো যে কোয়েল পালন লাভজনক কেন। তো আসলে এই যে কবুতর পালন লাভজনক কেন, এই বিষয়টা ঠিক যেরকম এই কোয়েল পালনও কিন্তু প্রায় একই রকম। তো আসলে যেই পশু মানে পোল্ট্রির যে বিষয়গুলো অর্থনৈতিক ভাবে লাভবান কেন, তো ম্যাক্সিমাম বিষয়গুলো কিন্তু একই রকম। তো আমরা একটা জিনিস যদি খুব ভালোভাবে মানে নিজের আয়ত্ত আনতে পারি, তাহলে যে কোনো বিষয় সম্পর্কে কিন্তু লিখতে পারবো। আর কৃষি শিক্ষার বিষয়টা খুবই সহজ, জাস্ট একটু সঠিকভাবে সুন্দরভাবে লিখতে পারলে কিন্তু নাম্বার ক্যারি করা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যদি এই বিষয়গুলো আসলে শিখে যদি নিজেরা কাজে লাগাতে পারি, অল্প মূলধনের মাধ্যমে যদি নিজেরা এইগুলো করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সফল ব্যবসায়ী কিন্তু হতে পারবো। তো এবার দেখো কোয়েল আকারে বেশ ছোট, বিধায় কি হয় সহজে আবদ্ধ অবস্থায় এবং অল্প জায়গায় অধিক সংখ্যক কোয়েলকে পালন করা যায়। তো এই যে কোয়েল পালনে তোমাকে স্বল্প মূলধন লাগবে, স্বল্প শ্রমের প্রয়োজন হবে, কিন্তু লাভ অনেক বেশি হবে, কারণ হচ্ছে এরা দ্রুত বর্ধনশীল এবং ডিম তোমার হচ্ছে গিয়ে যে ডিম থেকে যে ফুটবে, ফুটার 5 সপ্তাহের পূর্বে কি হয় যে পূর্ণ পাখিতে পরিণত হয়ে যায়। তাহলে দেখো মাত্র ডিম ফোটার পরে 5 সপ্তাহের মধ্যে মাত্র কি 5 সপ্তাহ বলতে কি যেখানে প্রায় 1 মাস, হ্যাঁ কয়েকদিন যাচ্ছি, তাহলে এর মধ্যে একটা বাচ্চা তোমার কি পূর্ণ পাখি হয়ে যাচ্ছে। আর 6 থেকে 7 সপ্তাহের মধ্যে তারা কি করছে লেয়ার কোয়েল গুলো ডিম পাড়া শুরু করে। তাহলে লেয়ার মানে ডিম উৎপাদনকারী যে কোয়েল গুলো আছে মাত্র 1.5 মাস সময় থেকে ডিম পাড়া শুরু করে, এবং ডিম যে পারে সেই পাড়ার হারটাও কিন্তু খুব বেশি। তোমার প্রতিটা মাদি কোয়েল তোমার বছরে প্রায় 90 থেকে 300টা ডিম দেয়। তাহলে 365 দিনের মধ্যে যদি একটা কোয়েল যদি 300টা ডিম দেয়, তাহলে দেখো যে ডিম পাড়ার হারটা কত বেশি। তো এই সকল সবকিছু কারণ মিলেই কিন্তু কোয়েল পালন লাভজনক। একটা মুরগি পালতে আমার যে জায়গা লাগে বা ই লাগে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অল্প জায়গায় কিন্তু আমি অনেক কোয়েল পালন করতে পারছি। এরপর দেখো যে কবুতর পালন সুবিধাজনক কেন, এটা আমরা গত ইস্যু পড়ে আছি, তো এখন এটা আমরা পড়বো না। তো আমরা দেখলাম যে এটা কেন যে ই হয়, হ্যাঁ যে কবুতরটা যে খরচ কম লাগবে, তারপর হচ্ছে কি যে অল্প জায়গা আমরা এটাকে রাখতে পারবো, তারপর শুকনা পরিষ্কার পরিবেশে কিন্তু এরা থাকতে পছন্দ করে, যার কারণে এদের হচ্ছে রোগটাও কম হয়। তারপর বাচ্চা কবুতর যেটাকে কি বলা হয় স্কোয়াপ বলা হয়, স্কোয়াপ বাচ্চা কবুতরকে বলা হচ্ছে, এটা প্রায় আসে কোশ্চেন স্কোয়াপ বলতে কি বুঝো, তাহলে বাচ্চা কবুতর হচ্ছে স্কোয়াপ। এক জোড়া কবুতর তোমার 12 মাসে 9 থেকে 10 জোড়া বাচ্চা দেয়, এবং কবুতর মাংসে কি প্রচুর পরিমাণ মিনারেলস খনিজ পদার্থ আছে, ভিটামিন থাকে। এই জন্য রোগী এবং বাচ্চাদের এর জন্য খুবই এটা পুষ্টিকর সহজপাচ্য খাবার। এই জন্য কবুতর পালনটা কি লাভজনক। এরপর একটা কোশ্চেন আসে, ডিম অনুর্বর হয় কেন। তাহলে ডিম অনুর্বর হয় কেন, পোল্ট্রি খামারে মুরগির সংখ্যার তুলনায় যদি মোরগের সংখ্যা কম হয়, কি হয় মোরগের সংখ্যা কম হয়, তাহলে কি হয় সেই ক্ষেত্রে মুরগির যে প্রজনন বা মিলনের কি সুযোগ থাকছে না, ফলে উর্বর ডিমের সংখ্যা কি হয় স্বাভাবিকভাবে কমে যায়। মোরগ মুরগির যদি বয়সটাও বেশি হয়ে যায়, বয়স বেশি হয়ে গেলে তাহলে তাদের প্রজনন ক্ষমতা কমে যায়, তখন তাদের ডিম অনুর্বর হয়ে থাকে। ঠিক আছে। এছাড়াও যে সকল মোরগ মুরগি ডিম দিবে, তাদেরকে যদি সর্বদা সুষম খাদ্য না দেওয়া হয়, তাহলে সুষম খাদ্য না খেলেও অনুর্বর ডিম হয়। তাহলে আমরা দেখলাম যে মোরগ মুরগির সংখ্যা যদি বেশি হয়ে যায়, তারপর হচ্ছে বয়স বেশি হয়ে গেলে সুষম খাদ্য সরবরাহ করতে না পারলে, অর্থাৎ হচ্ছে কি ব্যালেন্স না থাকলে আমাদের ডিম অনুর্বর হবে। আর বাংলাদেশের পোল্ট্রির প্রয়োজনীয়তা ব্যাখ্যা, তো বাংলাদেশের পোল্ট্রির প্রয়োজনীয়তা ব্যাখ্যা তো আমরা এটা বিশাল বড় করেই পড়ে আসছি। আর সংক্ষেপে দেখো যে কি অর্থনৈতিক সামাজিক উন্নয়ন, দারিদ্র দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, আয়ের উৎস, শিল্প হিসেবে ঋণ গ্রহণের সুযোগ সৃষ্টি, শিল্প উপকরণের উৎস, উপজাত দ্রব্য উৎপাদন, উৎকৃষ্ট জৈব সার উৎপাদন, জ্বালানি সাশ্রয়, পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বিনোদনের উপকরণ, এই সব কিছু বিষয়ের কারণে কিন্তু পোল্ট্রির প্রয়োজনীয়তা কি অপরিসীম। তো এই হচ্ছে কি আমাদের কি মোটামুটি পোল্ট্রি হচ্ছে কি তোমার আমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা হচ্ছে গিয়ে, তো আজকে আমরা জেনে নিলাম কি পোল্ট্রি অনুধাবন কোশ্চেন সম্পর্কে। তো তোমরা এগুলো অবশ্যই বাসায় কিন্তু ভালো করে পড়বে, এবং হচ্ছে গিয়ে সাথে হচ্ছে ভিডিওগুলো একটু শুনবে, দেখবে যে একেবারে সহজ হয়ে গেছে। রাতে যে তোমরা যেমন গল্প শোনো ঠিক গল্পের মতো করে একটু শুনে নিবে, তাহলেই হবে। তো ভালো থাকো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ হাফেজ, আবার ইনশাআল্লাহ দেখা হবে।